সবাই যাতে ভালো রেজাল্ট করতে পারে ক্লাসটি দেখার সুযোগ করে দেন সবাইকে। ধন্যবাদ জান্নাতুল বাকি, ইমন আকন্দ, আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসে ঢুকতেছেন। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। ধন্যবাদ ইমন। ওকে, তার মানে সাউন্ড, হোয়াইট বোর্ডের পজিশন সব ঠিক আছে। মালিহা চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। মালিহা চৌধুরী অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। ইমন আকন্দ, জি ভাই ধন্যবাদ সবাইকে। তাবাসসুম, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। তাবাসসুম অসংখ্য আপনাকে ধন্যবাদ। যারা ক্লাসে অ্যাটেন্ড করতেছেন আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের মধ্যে ক্লাসটি শেয়ার মেনশন করে দেন। যারা ক্লাসটি দেখতেছেন আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে ক্লাসটি শেয়ার মেনশন করে দেন, সবাইকে ক্লাসটি দেখার সুযোগ করে দেন। জি, আমি এখনই ক্লাস শুরু করতেছি, সবাই ক্লাস শেয়ার মেনশন করতে থাকেন। মাই স্টুডেন্ট, তাহলে আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্সিপলস অফ অ্যাকাউন্টিং এর অ্যাডজাস্টিং এন্ট্রিজ। এই অ্যাডজাস্টিং এন্ট্রিজ আপনাদের নতুন সিলেবাস, যেহেতু যারা ফার্স্ট ইয়ার আপনাদের নতুন সিলেবাস। ধন্যবাদ নুরি আকন্দ, নুরি আক্তার ধন্যবাদ। সানজিদা ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। নুরি আক্তার আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে ক্লাসটি শেয়ার মেনশন করেন। জি মাই স্টুডেন্ট, আমি যেটা বলতেছিলাম এখন এখানে এই অ্যাডজাস্টিং এন্ট্রিজ, যেহেতু আপনারা ফার্স্ট ইয়ার, এই অ্যাডজাস্টিং এন্ট্রিজ থেকে ইনশাল্লাহ আশা করে যে 10 মার্ক থাকবে আপনাদের। এমনকি অ্যাডজাস্টিং যদি আপনারা ভালো না বুঝেন তাহলে কি কার্যপত্রে গিয়ে ধরা খাবেন। কার্যপত্রে 10 মার্ক, অ্যাডজাস্টিংয়ে 10 মার্ক। যেহেতু নতুন সিলেবাস আপনাদের 12টা প্রশ্ন থাকবে রচনামূলক, এর মধ্যে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মধ্যে কি আমাদের এই অ্যাডজাস্টিং এন্ট্রিজ একটা, এটাও কি আসতে পারে। তাই সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকেন, ইনশাল্লাহ আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো অ্যাডজাস্টিং এন্ট্রিজ বাংলা হলো সমন্বয় দাখিলা। তার মানে কি যে হিসাবকাল শেষে ফাইনাল অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার পূর্বে বকেয়া খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ, অগ্রিম আয়, সাপ্লাই ইত্যাদি আইটেমগুলি যে একটা জাবেদার মাধ্যমে সংশোধন করা হয়, ওই জাবেদাকে বলা হয় কি সমন্বয় জাবেদা। তো মাই স্টুডেন্ট, আজকে আমি কিছু মূল টপিক নিয়ে কথা বলবো। যারা এই টপিকগুলো সম্পর্কে ভালো ধারণা রাখবেন তারা অবশ্যই ইনশাআল্লাহ ভালো করবেন। তো সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই মনোযোগ সহকারে খেয়াল করেন। মাই স্টুডেন্ট, এখানে 15 থেকে 20টা রুল মনে রাখতে পারলেই আপনি পুরো অ্যাডজাস্টিং সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করতে পারবেন। আমি পর্যায়ক্রমে বলতেছি, লিখব একটা করে। প্রথমে লিখেছি বকেয়া খরচ। কি লিখেছি? বকেয়া খরচ। এখানে 1 crore এক্সপেন্স লিখেছি। বকেয়া খরচ ইংলিশ 1 crore এক্সপেন্স। আরও আইটেম আছে, বকেয়া খরচের কয়েকটি ইংলিশ নাম বলতেছি। এগুলো আমার পেজে, এই ক্লাসটা পেজে রেকর্ড হচ্ছে, পেজে থাকবে আমার পেজে। পরবর্তী যখন পেজে ক্লাসটি দেখবেন আমি যে ওয়ার্ডগুলি বলতেছি সেগুলো আবার লিখে রাখবেন। আর যাদের কাছে আমার শিট আছে তারা শিটের মধ্যে দেখবেন আমি যে কথাগুলো বলতেছি সেগুলো লেখা আছে, ওগুলো একটু ক্যাচ করার চেষ্টা করবেন। এই বকেয়া খরচের কিছু নাম রয়েছে: অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, অমিট, ডিউ, আউটস্ট্যান্ডিং, আনপেইড, আনরেকর্ড, নট পেইড, নট রেকর্ড, অ্যাক্রুড। এই যে ওয়ার্ডগুলো বললাম এগুলোর সাথে যদি এক্সপেন্স লেখা থাকে তখন বুঝবো কি এটা বকেয়া খরচ। অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, অমিট, ডিউ, আউটস্ট্যান্ডিং, আনপেইড, আনরেকর্ড, নট পেইড, নট রেকর্ড, নট কালেক্ট, এই ওয়ার্ডগুলির সাথে যদি এক্সপেন্স থাকে তাহলে বুঝবো কি এটা বকেয়া খরচ।
তাই এখানে লিখেছি আমরা বকেয়া খরচ একটা স্পেস কম হওয়ার কারণে আমি একটা নাম দিচ্ছি ইংলিশ অ্যাক্রুড এক্সপেন্স। মানে স্টুডেন্ট যখনই আমরা বকেয়া খরচ পাবো তখন অটো একটা জাবেদা হবে। তারেক রহমান, ধন্যবাদ তারেক রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ক্লাসে ঢুকছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার স্টুডেন্ট যেটা বলতেছিলাম এখানে বকেয়া খরচের অটো জাবেদা কি এক্সপেন্স ডেবিট পেবল ক্রেডিট। এক্সপেন্স ডেবিট পেবল ক্রেডিট এটা হচ্ছে বকেয়া খরচের অটো জাবেদা। যে নাম থাকবে শুধু সামনে নামটা বসাই দিব। যেমন একটা নাম দিয়ে উদাহরণ দিচ্ছি, যেমন যেমন রেন্ট এক্সপেন্স ডেবিট আর হচ্ছে কি রেন্ট পেবল ক্রেডিট। তাহলে অটো জাবেদা কি ছিল ডট ডট এক্সপেন্স ডেবিট ডট ডট পেবল ক্রেডিট, নাম দিয়েছি কি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট। যত ধরনের বকেয়া খরচ আসুক না কেন শুধু সামনে নামটা বসাই দেব। এটা হচ্ছে আমাদের বেসিক স্টেপ, যে এক্সপেন্স ডেবিট পেবল ক্রেডিট। যখনই বকেয়া খরচ আসবে অটোমেটিক মাইন্ডসেট করে ফেলাবেন যে এক্সপেন্স ডেবিট হবে আর পেবল কি ক্রেডিট হবে। আর আমরা দেখব কি যে ট্রানজ্যাকশনটা পড়তেছি আমরা, যে ট্রানজ্যাকশনটা দেখব ওই ট্রানজ্যাকশনের মধ্যে কি নাম দেওয়া আছে শুধু সামনে কি করব সেই নামটা বসাই দিব। তাহলে কি হলো ডট এক্সপেন্স ডেবিট আর ডট পেবল কি ক্রেডিট, যে নাম থাকবে যেখানে এখানে আমি লিখছি রেন্ট এক্সপেন্স ডেবিট রেন্ট পেবল ক্রেডিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট, স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারিজ পেবল ক্রেডিট, ওয়াইজেস এক্সপেন্স ডেবিট ওয়াইজেস পেবল ক্রেডিট। তার মানে আমাদের যে নামটা থাকবে ওই ট্রানজ্যাকশনের মধ্যে সেই নামটা শুধু সামনে বসাবো। আমার মনে হয় এটা সবাই বুঝতে পেরেছেন। মাই স্টুডেন্ট 2 নম্বর হলো বকেয়া আয়। এই বকেয়া আয়ের ব্র্যাকেটে অ্যাক্রুড রেভিনিউ। এখানে জায়গার স্বল্পতার কারণে আমি একটা নাম লিখতেছি। এই বকেয়া আয়, এখানে বকেয়া খরচের যে নামগুলো বলেছিলাম এখানে বকেয়ার ক্ষেত্রে ওই নামগুলি হবে। শুধু পার্থক্যটা কোথায়, বকেয়া আয়ের ক্ষেত্রে এক্সপেন্সের পরিবর্তে রেভিনিউ থাকবে। অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, অমিট, ডিউ, আউটস্ট্যান্ডিং, আনপেইড, আনরেকর্ড, নট পেইড, নট রেকর্ড, অ্যাক্রুড। এই যে বিষয়গুলো বললাম, নট কালেক্ট, এই ওয়ার্ডগুলির সাথে যদি রেভিনিউ থাকে তাহলে বুঝবো কি বকেয়া আয়। আর এই ওয়ার্ডগুলির সাথে যদি এক্সপেন্স থাকে তাহলে বুঝবো কি বকেয়া খরচ। তাহলে বকেয়ার আইটেমগুলো বললাম আমি। আর বকেয়ার একটা অটো জাবেদা আছে, খেয়াল করেন সেটা ডট ডট রিসিভেবল ডেবিট আর ডট ডট রেভিনিউ ক্রেডিট। তোমার স্টুডেন্ট তাহলে এই বকেয়া খরচের অটো জাবেদা এক্সপেন্স ডেবিট পেবল ক্রেডিট আর বকেয়া আয়ের অটো জাবেদা রিসিভেবল ডেবিট রেভিনিউ ক্রেডিট। রিসিভেবল ডেবিট রেভিনিউ কি ক্রেডিট, এটা হচ্ছে বকেয়া আয়ের অটো জাবেদা। তোমার স্টুডেন্ট হ্যাঁ আচ্ছা, তাহলে এখন যেটা বলতেছিলাম মাই স্টুডেন্ট ডট ডট রিসিভেবল ডেবিট আর ডট ডট রেভিনিউ কি ক্রেডিট। তোমার স্টুডেন্ট এগুলো বকেয়ার মূল জাবেদা। যারা আজকে প্রথম এই অ্যাডজাস্টিং ক্লাস দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার 2টা ক্লাস করবেন, 2টা ক্লাস ইনশাল্লাহ এই অ্যাডজাস্টিং আপনি একদম সাকসেসফুল হয়ে যাবেন। যারা ক্লাসটি দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা যারা আমার কাছে অফলাইনে পড়ে এবং কি পড়ে না, যারা পড়ে না কিন্তু অ্যাডজাস্টিংয়ে ভয় আছে তাদের এখনই এই আমার এই পেজ থেকে লিঙ্কটা নিয়ে তাদেরকে শেয়ার করে দেন। তারা ক্লাসটি দেখুক শিখুক। তোমার স্টুডেন্ট যেটা বলতেছিলাম, তাহলে বকেয়া খরচের মূল জাবেদা কি এক্সপেন্স ডেবিট পেবল ক্রেডিট, বকেয়া আয়ের মূল জাবেদা কি রিসিভেবল ডেবিট রেভিনিউ কি ক্রেডিট। যদি এখানে যেমন দেই
যেমন রেন্ট রিসিভেবল ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। তো কি হলো? রেন্ট রিসিভেবল ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। আর নাম না থাকলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর রেভিনিউ ক্রেডিট। মাই স্টুডেন্ট, এখন লিখবো আমরা 3 নাম্বার, অগ্রিম খরচ। অগ্রিম খরচ আমি একটা নাম দিচ্ছি প্রিপেইড এক্সপেন্স ডেবিট। নামটা নিচে দিচ্ছি, জায়গা এখানে না থাকার কারণে। প্রিপেইড এক্সপেন্স ডেবিট। মাই স্টুডেন্ট, তাহলে এই অগ্রিম খরচের প্রিপেইড তিনটা নাম থাকতে পারে অগ্রিমের ক্ষেত্রে। প্রিপেইড, আনএক্সপায়ার, অ্যাডভান্স। কি বললাম? প্রিপেইড, আনএক্সপায়ার, রুকু, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ রুকু, অসংখ্য ধন্যবাদ। আদ্রিয়া ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ওয়ালাইকুম আসসালাম। তোমার স্টুডেন্ট, যেটা বলতেছিলাম অগ্রিম খরচ। তাহলে অগ্রিম খরচ ইংলিশ কি? প্রিপেইড এক্সপেন্স। জায়গার স্পেস কম থাকার কারণে আমি একটা নাম লিখেছি। যারা ক্লাস দেখতেছেন, যাদের কাছে আমার শিট আছে, ওই শিটের মধ্যে দেখেন অগ্রিম খরচের তিনটা নাম দেওয়া আছে। আর যাদের শিটের প্রয়োজন, যাদের শিট নাই, যাদের শিট নাই, আমার ক্লাস দেখতেছেন, তাদের শিটের প্রয়োজন হলে অবশ্যই আমার পেজে কমেন্ট ডিপার্টমেন্টের নাম লিখে কমেন্টস করবেন। এবং কি শিটের জন্য আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে ইনশাল্লাহ অবশ্যই এই পিডিএফ শিট দিয়ে দিব ইনশাল্লাহ। যেটা বলেছিলাম, তাহলে অগ্রিম খরচের ক্ষেত্রে কি? প্রিপেইড এক্সপেন্স বা আনএক্সপায়ার্ড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স, আনএক্সপায়ার্ড এক্সপেন্স। আর 3 নাম্বার কি বললাম? তাহলে কি? প্রিপেইড এক্সপেন্স, আনএক্সপায়ার্ড এক্সপেন্স, আর হলো অ্যাডভান্স এক্সপেন্স। তার মানে কি? প্রিপেইড, আনএক্সপায়ার্ড, অ্যাডভান্স। প্রিপেইড, আনএক্সপায়ার্ড, অ্যাডভান্স, তিনটা হলো অগ্রিম। প্রিপেইড, আনএক্সপায়ার্ড, অ্যাডভান্স, তিনটা হলো অগ্রিম। এর সাথে যদি এক্সপেন্স থাকে, প্রিপেইড, আনএক্সপায়ার, অ্যাডভান্স, এগুলির সাথে যদি কি থাকে? এক্সপেন্স থাকে, তাহলে বুঝবো কি? বকেয়া খরচ। তো বকেয়া খরচ, সরি, অগ্রিম খরচ। তো অগ্রিম খরচে অটো যাবে কি? প্রিপেইড ডট ডট ডেবিট আর ডট ডট এক্সপেন্স কি? ক্রেডিট। যেমন প্রিপেইড রেন্ট ডেবিট, যেমন প্রিপেইড রেন্ট ডেবিট আর কি? রেন্ট এক্সপেন্স কি? ক্রেডিট। মাই স্টুডেন্ট, তাহলে কি বুঝলাম? তাহলে প্রিপেইড রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড রেন্ট ডেবিট আর রেন্ট এক্সপেন্স কি? ক্রেডিট। তাহলে অগ্রিম খরচের অর্ডার যাবে দেখি প্রিপেইড ডেবিট, প্রিপেইড ডট ডট ডেবিট আর ডট ডট এক্সপেন্স কি? ক্রেডিট। প্রিপেইড ডট ডট ডেবিট আর ডট ডট এক্সপেন্স কি? ক্রেডিট। তো যাবে দেখ কি দাঁড়ালো আমাদের? এখানে যেমন দিলাম, যেমন প্রিপেইড রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স কি? ক্রেডিট। তাহলে অগ্রিম খরচের জাবেদা লিখলাম যে কি? প্রিপেইড ডট ডেবিট আর ডট এক্সপেন্স কি? ক্রেডিট। যেমন প্রিপেইড রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স ক্রেডিট। 4 নাম্বার, অগ্রিম আয়। কি বললাম? অগ্রিম আয়। এখানে আমরা লিখতে পারি কি? আর্নড
আর্ন রেভিনিউ। মানে স্টুডেন্ট এখানে আর্ন থাকতে পারে, প্রিপেইড থাকতে পারে, অ্যাডভান্স থাকতে পারে, আনএক্সপায়ার থাকতে পারে, সাথে কি থাকবে রেভিনিউ। যখন দেখব আর্ন রেভিনিউ, প্রিপেইড রেভিনিউ, অ্যাডভান্স রেভিনিউ, আনএক্সপায়ার রেভিনিউ, তখন বুঝবো কি সেটা অগ্রিম আয়। তাহলে অগ্রিম আয়ের মূল জবাবে কি ডট ডট রেভিনিউ ডেবিট আর্নড ডট ডট রেভিনিউ কি ক্রেডিট। যেমন নাম দিলাম এখানে রেন্ট রেভিনিউ ডেবিট আর্নড রেন্ট রেভিনিউ ক্রেডিট। মাই স্টুডেন্ট তাহলে কি রেন্ট রেভিনিউ ডেবিট আর্নড রেন্ট রেভিনিউ কি ক্রেডিট, এটা হল অগ্রিম আয়ের মূল জাবেদা। আর এটা উদাহরণ দিয়েছি। মাই স্টুডেন্ট এখানে 5 নাম্বার দিব ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। যখনই প্রশ্নে ডিপ্রিসিয়েশন থাকবে তখন জাবেদা হবে কি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপি ডট ডট অ্যাসেটস কি ক্রেডিট। তোমার স্টুডেন্ট তাহলে কি বুঝলাম এখন, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের জাবেদার ক্ষেত্রে অপচয় খরচ অটো জাবেদা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, যে সম্পদ হবে সে সম্পদের নাম লিখবে এখানে। তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কি ক্রেডিট। মাই স্টুডেন্ট এই 5টা আমি আরও কয়েকটা জাবেদা দিচ্ছি, যেহেতু আমি অ্যাডজাস্টিং বেসিক থেকে শেখাচ্ছি। যারা এই ক্লাসটি আজকের আগে করেন নাই তারা নিয়মিত, অর্থাৎ আজকে এটা বোঝাচ্ছি, আমি প্রয়োজনে কালকেও আপনাদের ক্লাস নেব, আগামীকাল ক্লাস নেব ইনশাল্লাহ। যদি আপনারা এই আমার রুলগুলো ধরে রাখতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনি অ্যাডজাস্টিংয়ে অবশ্যই সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। একটু সময় সাপেক্ষ। তোমার স্টুডেন্ট তাহলে কি বুঝলাম, আমি এখানে 5টি রুল লিখেছি, আর আমি বলেছি কি 16 থেকে 17টা রুল, 5টা হয়ে গেছে এখানে আমাদের। আমি আর কয়েকটা রুল লিখবো, এগুলো পরিষ্কার করবো। যারা ক্লাসে দেখতেছেন স্ক্রিনশট দেন, আর যাদেরকে শিট আছে স্ক্রিনশট দেওয়া দরকার নাই, শিটের মধ্যে এগুলো দেওয়া আছে। আমি আবার রিপিটেশন করতেছি, রিপিট করে শেষ দিব। তোমার স্টুডেন্ট প্রথমে কি বকেয়া খরচ, এক্সপেন্স ডেবিট পেবল কি ক্রেডিট, যে নাম থাকবে সামনে নামটা বসাই দিব। যেমন রেন্ট এক্সপেন্স ডেবিট রেন্ট পেবল ক্রেডিট। বললাম বকেয়া আয়, রিসিভেবল ডেবিট রেভিনিউ ক্রেডিট, নাম দিয়েছি কি রেন্ট রিসিভেবল ডেবিট রেন্ট রেভিনিউ কি ক্রেডিট। অগ্রিম খরচ প্রিপেইড ডট ডেবিট ডট এক্সপেন্স ক্রেডিট, নাম দিয়েছি কি প্রিপেইড রেন্ট ডেবিট রেন্ট এক্সপেন্স ক্রেডিট। অগ্রিম আয় আনআর্নড রেভিনিউ ডট রেভিনিউ ডেবিট আনআর্নড ডট রেভিনিউ কি ক্রেডিট, নাম দিয়েছি রেন্ট রেভিনিউ ডেবিট আনআর্নড রেন্ট রেভিনিউ ক্রেডিট। আর যখনই ডিপ্রিসিয়েশন নামটা শুনবেন, ঘুমাইছেন, ডিপ্রিসিয়েশন শব্দটা আপনার কানে ঢুকছে, অমনি দাঁড়াই বলবেন কি বলবেন, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ডট ডট অ্যাসেটস ক্রেডিট। এটা অটো জাবেদা হবে ইনশাল্লাহ। তার মানে এখানে 5টা যে রুল দিছি 5টায় অটো জাবেদা দেখেন দিছি। তার মানে নিয়মগুলো একটু মাথায় রাখতে পারলে অঙ্কগুলো সহজ হয়ে যাচ্ছে। যখনই আপনি অ্যাডজাস্টিং করতে যাবেন তখনই যে ট্রানজ্যাকশনটা পড়তেছেন একটু খেয়াল করবেন যে এটি কি বকেয়া খরচ, এটা দ্বারা কি এই ট্রানজ্যাকশন দ্বারা কি বকেয়া খরচ বোঝাইছে, এই ট্রানজ্যাকশন দ্বারা কি বকেয়া আয় বুঝাইছে, এই ট্রানজ্যাকশন দ্বারা কি অগ্রিম খরচ বুঝাইছে, এই ট্রানজ্যাকশন দ্বারা কি আমাদের
অগ্রিম আয় বোঝাইছে নাকি এই ট্রানজ্যাকশন দ্বারা ডিপ্রিসিয়েশন বোঝাচ্ছে, এগুলো খেয়াল করবেন আর অঙ্কে ডাক করবেন, তাহলে ইনশাআল্লাহ কি আপনি অতি সহজেই সাকসেসফুল হয়ে যাবেন। তো এই 5টি রুল যে বুঝাইছি, যারা 5টি রুল বুঝেছেন তারা ডান লেখেন, যারা এই 5টি রুল বুঝতে পেরেছেন, একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, তারা ডান লেখেন, ডান, যে আমি বুঝতে পেরেছি। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এখনই শেয়ার করেন, এখনই শেয়ার করে দেন, শেয়ার মেনশন করেন, যাতে সবাই উপকৃত হোক, সবাই দেখে উপকৃত হোক, সবাই ভালো করুক। যারা ক্লাসটি দেখেছেন, আমি যে কথাটি বললাম, যারা বুঝতে পেরেছেন তারা ডান বা ইয়েস লেখেন, কমেন্টে ডান বা ইয়েস লেখেন যারা বুঝতে পেরেছেন। জি ভাই, যারা ক্লাসটি দেখতেছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ডান বা ইয়েস লেখেন, আর না বুঝলে কোনটা বুঝেন নাই বলেন, আমি বুঝাই দিচ্ছি। জি ভাই, তো এখন আমি 5টা রুল সম্পর্কে আপনাদের বলেছি, আমি এখন 6ষ্ঠ নম্বর রুলটা লিখবো, এগুলো পরিষ্কার করব। এখন 6ষ্ঠ নম্বর রুলটা মোস্ট ইম্পর্টেন্ট রুল, আমি এখনই বলবো। জি, 6ষ্ঠ নম্বর রুল হচ্ছে ইন্টারেস্টের সাথে রেভিনিউ রিসিভেবল ইনভেস্টমেন্ট। স্টুডেন্ট, যখন দেখবেন ইন্টারেস্টের সাথে রেভিনিউ, রিসিভেবল এবং কি ইনভেস্টমেন্ট, এই তিনটির যে কোনো একটা অবস্থান করতেছে, যখনই দেখবেন ইন্টারেস্টের সাথে রেভিনিউ, রিসিভেবল আর ইনভেস্টমেন্ট এগুলোর যে কোনো একটি অবস্থান করতেছে, তখন বুঝবেন কি এটা হচ্ছে বকেয়া আয়, এগুলো কি বকেয়া আয়। আর যদি ইন্টারেস্টের সাথে রেভিনিউ, রিসিভেবল বা ইনভেস্টমেন্ট না থাকে, তখন বুঝবো কি বকেয়া খরচ। আবার বলতেছি, ইন্টারেস্টের সাথে রেভিনিউ, রিসিভেবল, ইনভেস্টমেন্ট এই তিনটির যে কোনো একটা থাকলে বুঝবো কি বকেয়া আয়, আর এই তিনটার যে কোনো একটা না থাকলে বুঝবো কি বকেয়া খরচ। 6 নম্বর রুল। মাই স্টুডেন্ট, 7 নম্বর হচ্ছে আনআর্নড, এরপর আর্নড, আনআর্নডের পর আর্ন লেখা থাকলে বুঝতে হবে আয় বেড়ে যাবে এবং দায় কমে যাবে। তাহলে কি বুঝলাম? আনআর্নড অনুপার্জিত আয়, অগ্রিম আয়, এরপর আর্নড লেখা থাকলে মানে অগ্রিম আয় হয়ে গেল গা। আর যখন অগ্রিম আয় হয়ে যাবে, তখন বুঝবেন কি আমাদের আয় বেড়ে যাবে আর দায় কি কমে যাবে। আয় বেড়ে যাবে, দায় কমে যাবে। আর অগ্রিম আয় আর আয় দুইটারই প্রকৃত অবস্থান ক্রেডিট। অগ্রিম আয় এবং কি আয় দুইটারই প্রকৃত অবস্থান ক্রেডিট। যদি কোনোটা হ্রাস পায় তার স্থান আর ক্রেডিট থাকবে না, ডেবিট হয়ে যাবে। তার মানে এখানে কি আর্ন এরপর আর্ন লেখা থাকলে তো অগ্রিম আয় হয়ে গেল। যেহেতু অগ্রিম আয় একটা দায়, আর্ন আয় হয়ে গেল, তখন বুঝবো কি যে দায় কমে গেছে, আয় বেড়ে গেছে। তখন জাবেদা হবে কি আনআর্নড।
রেভিনিউ ডেবিট আর কি রেভিনিউ কি ক্রেডিট। কি বুঝলাম? যখন আর্নের পর আর্ন লেখা থাকবে তখন বুঝবে কি আমাদের দায় কমে যাচ্ছে, আয় বেড়ে যাচ্ছে। আর আয় এবং কি অগ্রিম আয় দুইটারই প্রকৃত অবস্থান ক্রেডিট। যখন কোনো কিছু কমে যাবে তার স্থান আর সেই পাশে থাকবে না, তার বিপরীত পাশে চলে আসবে। যেহেতু দায় কমে গেছে তাই আর্ন রেভিনিউ ডেবিট আর রেভিনিউ কি হয়ে গেছে ক্রেডিট। মনে হয় বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। জি ভাই স্টুডেন্ট, আমি এখন 8 নাম্বার লিখতেছি। এই বিষয়গুলো যদি পরিপূর্ণ ধারণা থাকে আমার দীর্ঘ বিশ্বাস ইনশাআল্লাহ আপনি অবশ্যই ভালো করবেন। তাহলে কি বুঝলাম? আর্নের পর আর্ন লেখা থাকলে বুঝতে হবে কি আয় বেড়ে যাবে এবং কি দায় কি কমে যাবে। তাই এখানে দায় কমে গেছে, আয় কি বেড়ে গেছে। এখন স্টুডেন্ট আমি 8 নাম্বার আসতেছি। 8 নাম্বারে যেটা লিখবো সাপ্লাইস। স্টুডেন্ট এই সাপ্লাইসের তিনটা নিয়ম আছে, খুব মনোযোগ সহকারে শুনেন। সাপ্লাইস রেওয়া মিলের অনুপস্থিতিতে যদি প্রশ্নে ট্রায়াল ব্যালেন্স না থাকে, যদি প্রশ্নে ট্রায়াল ব্যালেন্স না থাকে আর যদি আমাদের শুধু সাপ্লাইস লেখা থাকে তখন যাবে হবে কি সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। তাহলে কি একটা আমার কি বললাম, তাহলে রেওয়া মিল থাকবে না, শুধু সাপ্লাইস লেখা আছে বা সাপ্লাইস অন হ্যান্ড আছে বা আনইউজ সাপ্লাইস আছে, তখন যাবে দিব কি আমরা সাপ্লাইস ডেবিট আর কি সাপ্লাইস এক্সপেন্স কি সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। আর হচ্ছে যদি সাপ্লাইস ইউজ থাকে তখন যাবে দেখো কি সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। তাহলে কি বুঝলাম? রেওয়া মিলের অনুপস্থিতিতে আমাদের সাপ্লাইসের যাবে দুটো হতে পারে। যদি সাপ্লাইস অন হ্যান্ড লেখা থাকে বা শুধু সাপ্লাইস লেখা থাকে বা আনইউজ সাপ্লাইস লেখা থাকে তখন লিখবো কি সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। রেওয়া মিল নাই, ট্রায়াল ব্যালেন্স নাই, লেখা আছে কি সাপ্লাইস ইউজড, তখন লিখবো কি সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস কি ক্রেডিট। আর মাই স্টুডেন্ট 9 নাম্বার এই আবার সাপ্লাইস, এক্ষেত্রে কি যে প্রশ্নে ট্রায়াল ব্যালেন্স থাকবে, কি থাকবে প্রশ্নে যখন ট্রায়াল ব্যালেন্স থাকবে, খুব খেয়াল করে ট্রায়াল ব্যালেন্স থাকলে কিন্তু আপনার বিশেষ তীক্ষ্ণ নজর রাখতে হবে। যখনই প্রশ্নে রেওয়া মিল থাকবে, সমন্বয় থাকবে, রেওয়া মিল থাকবে, সমন্বয় থাকবে, তখন এই সাপ্লাইসের জাবেদা করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমি যে কথাগুলো বলতেছি এগুলো পেজে থাকবে, ক্লাস যখন ক্লাস শেষ হবে তখন আমার পেজে ঢুকে সেখানে আপনি স্কিপ করে করে অর্থাৎ হচ্ছে স্টপ করে যে কথাগুলো বলতেছি সেগুলো খাতায় লিখবেন, তাহলে অবশ্যই আপনি অঙ্ক করার সময় উপকৃত হবেন ইনশাল্লাহ। কথা হয়তো বুঝতে দিতে পেরেছি। তোমার স্টুডেন্ট যেটা বলতেছিলাম, যখন প্রশ্নের ট্রায়াল ব্যালেন্স থাকবে, কি থাকবে যখন প্রশ্নে ট্রায়াল ব্যালেন্স থাকবে, যখন প্রশ্নে ট্রায়াল ব্যালেন্স থাকবে তখন সমন্বয়ে সাপ্লাইস লেখা থাকলে বা সাপ্লাইস অন হ্যান্ড লেখা থাকলে বা আনইউজড সাপ্লাইস লেখা থাকলে জাবেদা করার আগে রেওয়া মিলে প্রবেশ করতে হবে। রেওয়া মিলে গিয়ে দেখব যে সাপ্লাইস আছে নাকি সাপ্লাইস এক্সপেন্স আছে। রেওয়া মিলে যা থাকবে তার উল্টাটা বের করতে হবে। সাপ্লাইস থাকলে সাপ্লাইস এক্সপেন্স বের করব, সাপ্লাইস এক্সপেন্স থাকলে সাপ্লাইস বের করব। আবার রেওয়া মিল প্লাস সমন্বয় যদি থাকে তাহলে আমাদের মাথায় রাখতে হবে রেওয়া মিল প্লাস সমন্বয় যদি থাকে তাহলে আমাদের মাথায় রাখতে হবে সেটা কি যে সাপ্লাইস সম্পর্কে সমন্বয় কি দেওয়া আছে।
যদি সাপ্লাইজ থাকে বা সাপ্লাইজ অন হ্যান্ড থাকে বা আনইউজড সাপ্লাইজ থাকে, তাহলে আমরা ডিরেক্টলি আগে রেওয়া মিলে প্রবেশ করব। রেওয়া মিলে দেখব সাপ্লাইজ আছে নাকি সাপ্লাইজ এক্সপেন্স আছে। যদি সাপ্লাইজ থাকে সাপ্লাইজ এক্সপেন্সে জাবেদা করব। যদি সাপ্লাইজ এক্সপেন্স থাকে তাহলে সাপ্লাইজ বের করব। অর্থাৎ সাপ্লাইজ থাকলে জাবেদা হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট। আর সাপ্লাইজ এক্সপেন্স যদি রেওয়া মিলে থাকে তখন সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট হবে। মনে হয় কথা বুঝতে পেরেছেন। তো ভাই স্টুডেন্ট, আমি 9টি রুল আলোচনা করেছি। আরেকটি রুল আলোচনা করব, সেটা হচ্ছে কি ইন্স্যুরেন্স সম্পর্কে। ইন্স্যুরেন্স এক্সপেন্স। মাই স্টুডেন্ট, এটি দিয়ে শেষ দিব আজকে। এই ইন্স্যুরেন্স এক্সপেন্স যদি রেওয়া মিল প্লাস সমন্বয় থাকে, রেওয়া মিল প্লাস সমন্বয় থাকলে এই ইন্স্যুরেন্স যদি সমন্বয়ে লেখা থাকে, ইন্স্যুরেন্স যদি সমন্বয়ে লেখা থাকে তখন দেখবেন সমন্বয় ইন্স্যুরেন্সের সাথে এক্সপায়ার আছে কিনা। যদি সমন্বয়ে ইন্স্যুরেন্সের সাথে এক্সপায়ার থাকে তাহলে আর রেওয়া মিলে প্রবেশ করব না, সরাসরি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট লিখব। রেওয়া মিল প্লাস সমন্বয় আছে, সমন্বয়ে ইন্স্যুরেন্স এক্সপায়ার লেখা আছে, আর রেওয়া মিলে ঢোকার দরকার নাই। জাবেদা হবে কি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। কিন্তু যদি সমন্বয়ে শুধু ইন্স্যুরেন্স লেখা থাকে, এক্সপায়ার যদি লেখা না থাকে, তাহলে জাবেদা করার আগে রেওয়া মিলে প্রবেশ করব। রেওয়া মিলে যদি ইন্স্যুরেন্স এক্সপেন্স থাকে তাহলে প্রিপেড ইন্স্যুরেন্সের জাবেদা দেখাবো, আর ইন্স্যুরেন্স প্রিপেড ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্স এক্সপেন্সের জাবেদা করব। মনে হয় আমার কথা বুঝতে পেরেছেন। তোমার স্টুডেন্ট, আজকে আমি রুল নিয়ে আলোচনা করলাম। আরও রুল আছে, আমার পিডিএফ শিটে দেওয়া আছে। এই যে কটা রুল আলোচনা করেছি, এই কটা রুল যদি বুঝে থাকেন আর আমার পিডিএফ শিটে কিছু রুল দেওয়া আছে সেগুলো যদি মাথায় রাখতে পারেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি মাহবুব স্যার 100% ইনশাল্লাহ বলতেছি, যদি আপনার তকদিরে থাকে আর যদি চেষ্টা করেন, আপনি দোয়া বরকতে ইনশাল্লাহ আপনি দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে এই অ্যাডজাস্টিং এন্ট্রিজ একদম সহজ করে দেবে ইনশাআল্লাহ। তোমার স্টুডেন্ট, আগামীকাল অর্থাৎ কালকে, আগামীকাল হচ্ছে বুধবার। আগামীকাল আপনাদের সুবিধার্থে, আপনাদের জন্য আমি মাহবুব স্যার আগামীকাল আবার আপনাদের এই ক্লাসটা নিব। আগামীকাল ক্লাস নিব আমি আপনাদের হচ্ছে 8টা 40 মিনিটে। 8টা 40 মিনিটে আমি আপনাদের আবার আগামীকাল বুধবার লাইভ ক্লাসে আসব। তো এই অ্যাডজাস্টিংয়ের রুল ধরে আমি অ্যাডজাস্টিং জাবেদা করব। কালকের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো এই যারা ক্লাসটি আজকে দেখেছেন, এই রুলগুলি আমার পেজে ঢুকে ওইখান থেকে এই নিয়মগুলি কালেক্ট করে খাতায় লিখবেন, লিখার পরে পড়বেন। তারপরে আগামীকাল 8টা 40-এ আপনি আমার ক্লাসে আবার ঢুকবেন, আমার পেজে ঢুকবেন। তাহলে ইনশাল্লাহ আমি মাহবুব স্যার বলতেছি, আপনি অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারবেন। তোমার স্টুডেন্ট, আজকে তাহলে এই পর্যন্তই। যারা ক্লাসটি দেখলেন বা এখনও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ক্লাস আপনার ভালো লেগে থাকে, আপনাদের যে আশেপাশে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে এই ক্লাসগুলি শেয়ার মেনশন করে দেন, তাদেরকে দেখার সুযোগ করে দেন। কালকে অ্যাডজাস্টিংয়ের যে জাবেদা করাবো আমি, সেই ক্লাসটি তাদেরকে দেখার জন্য তাদেরকে আমন্ত্রণ জানান, তাদেরকে এই নিয়মগুলি দিয়ে দেন, তাদেরকে বলেন কালকের ক্লাসটি মাহবুব স্যারের ক্লাসটি করেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই অ্যাডজাস্টিং সম্পর্কে ভয় দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তোমার স্টুডেন্ট, আজকে এ পর্যন্তই। যারা ক্লাসটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ক্লাসটি দেখছেন, ভালো লাগলে আমার পেজকে ফলো করে দেন, তাহলে পরবর্তী লাইভ ক্লাসের এবং কি অন্যান্য যাবতীয় তথ্যের নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।